সুপার শপে ঘটে যাওয়া একটি ইফটিজিং এর ঘটনা, যেটা কিনা রূপ নেয় ভয়ানক বদলায়। একদিকে শহরের সবচাইতে বড় গ্যাংস্টার এবং তার দল, আর অন্যদিকে দুইটি মেকানিক। এই বদলার খেলায় কে বা জিতবে? শুরুতে হয়তো আপনাদের মনে হতে পারে এটি একটি সাধারণ কোনো গল্প, কিন্তু এক্সপ্লেনেশনটি পুরো দেখলে আপনি চমকে যাবেন। সাধারণ গল্পের মধ্যে অসাধারণ কিছু। আর এই সিনেমাটির রেশটা এমনই হবে যে আপনার মাথায় 2 দিন পর্যন্ত এর কাহিনী থেকেই যাবে। তাহলে বেশি স্পয়লার দিয়ে আর সময় নষ্ট করব না। আর আমাদের আজকের সিনেমার নাম হলো পানি। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুটাই হয় টিস্যুর নামের একটি শহরকে দেখিয়ে, যেখানে আমরা ডন এবং বিজু নামের 2 বন্ধুকে দেখতে পাই। আর এরা দুজন গ্যাংস্টার হয়ে টিস্যুর শহরে বেশ হাঙ্গামা মাচিয়ে ফেলেছিল। আর এই টিস্যুর শহরটি শুধুমাত্র গ্যাংস্টারদের হিসেবেই জানা যায়। এখানকার সবচেয়ে বড় গ্যাংস্টারের নাম হলো গিরি। গিরির একটি টিমও রয়েছে। গিরির পুরো টিম কিনা পুলিশকেও ভয় দেখিয়ে দমিয়ে রেখেছে। এখানে আমরা দেখতে পাই পুলিশ অফিসারদের হেড এবং তার পুরো টিম গিরির ব্যাপারে সমস্ত প্রমাণ এবং তথ্য জোগাড় করতে বেরিয়ে পড়ে। সেখানে থাকা একটি পুলিশ অফিসার বলে ওঠে, স্যার, আপনি তো এখানে নতুন, কিন্তু আমরা আগে থেকে গিরি এবং তার সাথীদের সমস্ত তথ্য বের করার চেষ্টায় রয়েছি। আমরা খুব ভালোভাবেই জানি যখনই কোনো অপরাধ হয় সেটা শুধুমাত্র গিরি আর তার লোকজনই করে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে তারা অপরাধ এমন ভাবে করে যে কোনো প্রমাণই রাখে না। এমনকি আমাদের নিজের ডিপার্টমেন্টেও এমন অনেক পুলিশ রয়েছে যারা গিরির হয়ে কাজ করে, তাই ওর বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করা খুবই কঠিন। পুলিশ হেডটি তখন বলে, তাহলে কি করব আমরা? শুধুমাত্র বসে বসে দেখবো? আমি এটা করতে পারবো না। যে করেই হোক তাদেরকে থামাতে হবে। কেউ আইন নিয়ে খেলতে পারবে না। অন্যদিকে সিন কাট হলে আমরা আবারও ডন আর বিজুকে দেখতে পাই। তাদের দুজনকে রমেশ নামের একটি লোককে মারার জন্য কেউ টাকা দিয়েছিল। আসলে এখানে রমেশের সঙ্গে জমি জমা নিয়ে কোনো একজনের দ্বন্দ্ব চলছিল। ওই লোকটি রমেশের জমি কিনতে চায়, কিন্তু রমেশ এখানে ওই জমি একদমই বিক্রি করতে চায় না। যার কারণে ওই লোকটি এই দুজনকে টাকা দিয়েছিল রমেশকে একেবারে শেষ করার জন্য। যার জন্যই বিজু আর ডন এখানে রমেশকে মারতে এসেছে। এখানে ডন রমেশকে এটিএম বুথের মধ্যে নির্মম ভাবে মেরে ফেলে। এরা দুজন এখানে এমন ভাবে রমেশকে মেরেছিল যে কেউ এটা টেরই পায়নি যে এখানে একটা খুন হয়েছে। আর অন্যদিকে দেখা যায় গিরি তার বউয়ের সঙ্গে রয়েছে, আর সে নিজের অফিসে এসেছে যেখানে তার পুরো পরিবার ছিল। আসলে আজকে গিরির বোনের জন্মদিন ছিল, তাই তারা কিভাবে তাকে সারপ্রাইজ দিবে সেটারই প্ল্যানিং চলছিল। এখানে গিরির একটি আইপিএস অফিসার বোনও ছিল, আর সে যদি চাইতো তাহলে গিরির বিরুদ্ধে অনেক প্রমাণ দিতে পারত, কিন্তু সে এমনটা করে না। আর আমরা যে রমেশকে দেখেছিলাম সে আসলে গিরিরই টিমের একজন ছিল। আর অন্যদিকে ডন আর বিজু খুন করা শেষ হলে সেখান থেকে বাইরে বের হয়ে এমন ভাবে মানুষের সামনে অ্যাক্টিং করে যে দেখো এখানে একটি লাশ পড়ে রয়েছে, কার এটি? এইটা শোনার পর সেখানে অনেক মানুষ জমায়েত হয়ে যায়। এমনকি তারা সেখানে পুলিশকেও ডেকে আনে। এই এটিএমটি অনেক কয় মাস থেকে বন্ধ ছিল, যার কারণে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না। পুলিশ এখানে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। পুলিশ বলে, এখানে লাশ সবার আগে কে দেখেছিল? তখন সেখানে গিরি আর বিজু হাত তোলে। যেহেতু তারা দুজন ত্রিশুরেরই ছিল, তাই পুলিশের কাছে তাদের কোনো রিপোর্টও ছিল না যে তারা কোনো গ্যাংস্টার কিনা। যার কারণে পুলিশ এদের দুজনের কাছ থেকে নাম্বার এবং ঠিকানা নিয়ে নেয়, আর তাদের বলে যতদিন পর্যন্ত এই ইনভেস্টিগেশন শেষ না হবে বাইরে কোথাও যাবে না। এরা দুইজন এখানে একটি হত্যা করার পর বেশ খুশি ছিল যে তারা দুইজন মিলে শহরে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে। কিন্তু কাণ্ড এখানেই শেষ নয়, আরো বড় বড় কাণ্ড করতে চলেছে এই দুইজন মিলে। এখানে আমরা দেখতে পাই তারা দুইজন মলে আসে, আর সেখানে জামা কাপড় বদলে নিজের লুকটাই চেঞ্জ করে ফেলে যাতে করে কেউ তাদেরকে চিনতে না পারে। মলের ভেতরেই সেখানে তারা গৌরীকে দেখতে পাই, যে কিনা কিছু জিনিসপত্র কেনাকাটা করতে এসেছিল। সেখানে ডন গৌরীর দিকে খুবই বাজে নজরে দেখতে থাকে।
আর সে ইচ্ছে করে গড়ের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ছোঁয়ার চেষ্টা করে। আর এই জিনিসটা দেখার পর গৌরী রেগে গিয়ে তাকে চড় মেরে বসে। এরপর গৌরী সেখান থেকে চলে যায়, কিন্তু ডন গৌরীকে দেখে হাসতে থাকে। এরা দুজন এখনো বুঝতেই পারেনি যে তারা কার সঙ্গে এমন ব্যবহার করেছে। গৌরী এখানে অন্য কারো নয়, গিরির ওয়াইফ ছিল। গৌরীকে এমন টেনশনে দেখে গিরি বলে, কি হয়েছে তোমার, এমন টেনশনে কেন আছো? গৌরী সেখানে গিরিকে সবকিছু খুলে বলে। আর এইটা শোনার পর গিরির মাথায় একেবারে রক্ত উঠে যায়। গিরি গিয়ে ডন আর বিজুকে অনেক মারে। শুধু এখানেই নয়, ডন যেই হাত দিয়ে গৌরীকে ছুঁয়েছিল সেই হাতটাও গিরি ভেঙে দেয়। তাদের দুজনকে মারা শেষ হয়ে গেলে গিরি গৌরীকে নিয়ে সেখান থেকে চলে যায়। গিরি এখানে ভাবছিল যে হয়তোবা এই ম্যাটার এখানে ক্লোজ হয়ে গেছে, কিন্তু গিরি এখানে একদমই বুঝতেও পারে না যে এই ব্যবহারের জন্য তাকে কি কি হারাতে হবে। এর পরের সিনে দেখানো হয় রমেশের শেষ কাজও করা হচ্ছে। সেখানে গিরিও এসেছিল। সেখানে রমেশের একটা বড় ভাইও ছিল। সে বলছিল রমেশ অনেক ভালো একজন মানুষ ছিল, বেচারা তো বিয়েও করতে পারেনি, একা একাই থাকতো, আর এইভাবে তার হত্যা হয়ে গেল। সে এটাও বলে আমার ভাইয়ের অনেক টাকা ছিল, হয়তোবা কেউ টাকার জন্যই তাকে মেরে ফেলেছে। আর অন্যদিকে ডন আর বিজু হাসপাতালে এসেছে, কারণ গিরি তাদেরকে এমন বাজেভাবে মেরেছিল যে তাদেরকে বাধ্য হয়ে ডাক্তারের কাছে আসতে হয়। আর সেই সময় তাদের সঙ্গে দেখা করতে আসে দুইজন লোক, আর এই দুইজনই এদেরকে টাকা দিয়েছিল রমেশকে সরানোর জন্য। আর এরা দুইজন অন্য কেউ নয়, রমেশের বড় ভাইয়ের ছেলে। আসলে এখানে রমেশের অনেক টাকা পয়সা ছিল, আর যেহেতু সে বিয়ে করেনি, তার কোনো বাচ্চা নেই, তাই সে যদি মারা যায় তাহলে তার সমস্ত সম্পত্তি তার বড় ভাইয়ের হয়ে যাবে। আর এদের দুজনের প্ল্যান ছিল সমস্ত সম্পত্তি যখন তাদের বাবার নামে হয়ে যাবে, তারা নিজের বাবাকেও মেরে ফেলবে, আর এই সম্পত্তি তারা দুই ভাই ভাগাভাগি করে নেবে। যার কারণে এরা দুজন ডন আর বিজুকে 10 লক্ষ টাকা দিয়েছিল এই কাজ করার জন্য। এখানে এরা দুজন এই কাজ তো করে দিয়েছিল, কিন্তু তাদের মধ্য থেকে গিরির ওপরের রাগটা এখনো যায় না। এমনকি তারা দুজন যখন চোখ বন্ধ করে, তারা গিরির চেহারাটাই দেখতে পায়, যার কারণে এরা দুজন ঠিক করে এর জন্য গিরির কাছ থেকে তারা এমন ভাবে বদলা নেবে যে গিরির পুরো জীবনটাই ওলটপালট হয়ে যাবে। আর গিরির কাছ থেকে বদলা নেওয়ার জন্য তারা প্রথমেই গিরি কোথায় থাকে, কখন কি করে সেটারই খোঁজ খবর নিতে শুরু করে। গিরি আসলে কোথায় থাকে সেটা জানার জন্য তাদের খুব বেশি কষ্ট করতে হয় না, যেহেতু গিরি এখানে শহরের সবচাইতে বড় ডন ছিল। এরপর থেকে তারা দুজন গিরির ওপরে নজর রাখতেও শুরু করে দেয়। একদিন দুপুরের সময় গিরি কোনো একটা কাজের জন্য বাইরে বের হয়ে যায়, আর গৌরী বাড়িতে একাই ছিল। আর এটারই সুযোগ নিয়ে তারা বাড়ির ভেতরে চলে আসে, আর সেখানে এসে গৌরীকে তারা গড়ের শাড়ির আঁচল দিয়ে বেঁধে ফেলে। গৌরী এখানে তাদের কাছে অনেক অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ডন তাকে বলে তোর স্বামী সেদিনকে আমাদের অনেক মেরেছিল না, সে আজকে বুঝতে পারবে আমাদের সঙ্গে এমন পাঙ্গা নেওয়ার হাল কি হয়। সেখানে ডন এসে গৌরীর ব্লাউজটা খুলে ফেলে, আর তার সঙ্গে বাজে বাজে কাজ করতে থাকে। বেচারি গৌরী অনেক কান্না করতে থাকে আর চিৎকার করে, কিন্তু যেহেতু বাড়িতে কেউ ছিল না, তাই তাকে বাঁচানোর মতো কেউ আসে না এগিয়ে। আর একটু পরেই আমরা দেখি গিরি বাড়িতে চলে এসেছে, আর বাড়িতে এত মানুষ দেখে সে যেন একেবারে শক খেয়ে যায়। এখানে গৌরী গিরিকে জড়িয়ে ধরে সবকিছু খুলে বলে। সে বলে সেই দিন শপিং মলে যে ছেলেটি আমার সাথে ইফটিজিং করেছিল তারাই এসেছিল। এখানে এমনটা প্রথমবার হয়েছে যখন কেউ গিরির সঙ্গে শত্রুতা করেছে আর তার বউয়ের অবস্থা এমন করেছে। এখানে গিরির মা এসে তাকে বলে, বাবা ওই ছেলেগুলো যে কাজটা করেছে তার জন্য ওদের কোনো সহজ মৃত্যু দিও না, তাদেরকে এমন ভাবে মৃত্যু দাও যাতে তারা মৃত্যুর জন্য ছটফট করতে থাকে। এখানে গিরির চোখে মুখেও ফুটে উঠেছিল যে এখন সে ওই ছেলে দুটোকে আর ছেড়ে দেবে না। গিরি এখানে বাইরে এসে তার টিমের লোকদেরকে বলে, যেখান থেকে পারো ওই দুইজনকে ধরে আমার কাছে নিয়ে এসো। গিরি তাদেরকে এটাও বলেছিল যে এই কথা যাতে পুলিশের কাছে কোনোভাবে না পৌঁছায়, কারণ আমি চাই না পুলিশ তাদেরকে ধরে লকআপে ভরুক।
আমি তাদেরকে নিজের হাতে শাস্তি দিতে চাই। আর এরপর দেখা যায় পুরো শহরে গিরির টিমের যত মেম্বার রয়েছে তারা সবাই ডন আর বিজুকে খুঁজতে লেগে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই গিরির গ্যাংয়ে পুলিশের একজন লোকও ছিল, যেখান থেকে পুলিশ জানতে পেরে যায় গিরির এই সমস্ত কথা। বড় পুলিশ অফিসার তখন তার টিম মেম্বারদের ডেকে বলে গিরির আগে ওই দুইজনকে আমাদের ধরতে হবে, যার কারণে পুলিশগুলো তাদের দুইজনকে খুঁজতে লেগে পড়ে। অনেক চেষ্টা করার পর গিরির গ্যাংয়ের একটি লোক জানতে পারে যে এই দুইজনই আসলে রমেশকে মেরে ফেলেছিল, আর তারা ডনের বাড়ির অ্যাড্রেসটাও খুঁজে বের করে। আর তারা এখানে ডনের বাবাকে গ্রাম থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। ডনের বাবা এখানে কিছুতেই বুঝতে পারে না যে এই মানুষগুলা আসলে কে, আর তার সঙ্গে এমনটা কেনই বা করছে। সেখানে গিরির লোক তখন বলে দেয় যে তার ছেলে কি কি করেছে আর এই সবকিছু সে কার সঙ্গে করেছে। এই সমস্ত কথা শোনার পর ডনের বাবা বেশ অবাক হয় আর ভাবে আমার ছেলেটাকে আমি কাজের জন্য শহরে পাঠিয়েছিলাম আর সে কিনা এইসব কিছু করে বেড়াচ্ছে। এখানে ডনের বাবাও জানতো না যে তার ছেলে এখন কোথায় রয়েছে। এরপর দেবী ফোন করে গিরিকে সবকিছু বলে যে তারা ডনের বাবাকে ধরে ফেলেছে। পুলিশ বলল ওরা সাধারণ কেউ নয়, ওদের দুজনের একজন এখানকারই। তাদের ফোনগুলো ট্রেস করে জানতে পেরেছি তারা ট্রিশার বাইরে যায়নি, এখানেই রয়েছে। খুব জলদি আমরা তাদেরকে ধরে ফেলবো। আর এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই বিজু সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে কবিতা নামের একটি মেয়ের সঙ্গে ডন ভরপুর মজা লুটছে। এখানে ডনের ফোনে একের পর এক ফোন আসছিল, যার কারণে সে বাইরে বের হয়ে আসে। এইটা দেখে বিজু তখন ডনকে বলে তোর ফোনটা ফেলে দে, সিমটাও ভেঙে ফেল, নইলে আমাদের সমস্যা হতে পারে। সিন কাট হলে আমরা দেখতে পাই নতুন আরেকটি ফোন কিনে ডন তার বাবাকে ফোন করছে, আর অন্যদিকে ফোন ধরার পর দেবী শঙ্করকে অনেক মারধর করছে। শঙ্কর মানে এখানে ডনের বাবা তখন ডনকে বলে হারামজাদা, তোর জন্য এখানে আমি বুড়ো বয়সে এসে মার খাচ্ছি, কি করেছিস তুই? ওরা তোকে যা যা বলছে সেটা কর। দেবী তখন ফোন কানে নিয়ে ডনকে বলে তুই আর তোর বন্ধু যেখানে লুকিয়ে আছিস জলদি আমাদের সামনে চলে আয়, নইলে তোর বাবা সহ পুরো পরিবারকে ধূলিসাৎ করে ফেলবো। এই কথা শুনে ডন আরো রেগে যায়। সে ভাবে দেবার এত বড় সাহস যে সে তার বাবার গায়ে হাত তুলেছে। তার ঝামেলা তো আমার সঙ্গে ছিল, তাহলে কেন সে তার বাবার গায়ে হাত তুললো? তখন সে ঠিক করে আমি একে একদমই ছাড়বো না, আর গিরির কাছের যত মানুষ রয়েছে সবাইকে আমি এক এক করে শেষ করে ফেলবো। আর এরপর ডন আর বিজু তাদের ফোন দুটি ফেলে দেয় যাতে কেউ তাদেরকে ফোনের মাধ্যমে ট্রেস করতে না পারে। রাত হলে এখানে দেওয়া আরামসে বসেছিল। সে ভাবতে থাকে নিশ্চয়ই ডন তার বাবাকে বাঁচানোর জন্য এখানে আসবে, আর হয়ও এমনটা। ডন আর বিজু দেবার বাড়িতে তো আসে, কিন্তু ভয় পেয়ে নয়, ভয় দেখানোর জন্য। ঘুমন্ত দেবাকে তারা খাটের সঙ্গে বেঁধে ফেলে। ডন এখানে দেবাকে অনেক থাপ্পড় মারে আর বলে আমি বলেছিলাম না আমাদের ম্যাটারের ভেতরে আমার বাবাকে টানিস না, এবার দেখ তার ফল কি হয়। এটা বলার পরে সে দেবাকে শুট করে সেখানেই মেরে ফেলে। দেবীকে মারার পর তার টাকা পয়সাগুলো নিয়ে ডন আর সিজু সেখান থেকে চলে যায়, আর এই সব খবর চলে যায় গিরির কাছে। গিরি তখন তার ভাইকে দেখার জন্য চলে আসে। যেহেতু এটা শহরের সবচাইতে বড় ডনের ভাইয়ের খুন ছিল, তাই পুলিশও এখানে চারদিক থেকে ঘিরে রেখেছিল। গিরি এখানে দেখে জয়া দেবার শরীরটা ধরে অঝরে কাঁদছে, আর যেটা কিনা গিরি একদমই সহ্য করতে পারে না। তখনই সে গাড়িতে উঠে চলে যায়। গিরি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তার গাড়ির নিচে কিছু একটা পড়ে। সে কি পড়েছে সেটা দেখার জন্য বাইরে আসে, আর ঠিক তখনই দূরে থেকে ডন গুলি করে। গিরিও তখন তার গাড়ির ভেতরে থাকা বন্দুকটি নিয়ে বাইরে আসে, আর এরপরই তার কাঁধেও একটি গুলি লাগে। গিরি এরপর নিজের সমস্ত শক্তি দিয়ে তাদের উপর গুলি করে, আর এইটা দেখে ডন আর বিজু সেখান থেকে পালিয়ে চলে যায়। কিন্তু গিরি এখানে থেমে থাকে না, সে নিজের কার নিয়ে তাদের পিছু করতে থাকে। কিন্তু এখানে তারা বাইক রিভার্স করে সেখান থেকে পালিয়ে যায়। যেহেতু গিরির কাছে কার ছিল, তাই তার গাড়ি ঘোরাতে একটু দেরি হয়ে যায়। সে
দেখে তারা দুজন চলে গেছে। এখানে ডন আর বিজু পালিয়ে একটি জঙ্গলে চলে আসে, সেই জায়গায় যেখানে তারা থাকতো। তারা যে ঝুপড়িতে থাকতো সেখানে আলো জ্বালানো দেখে তারা বুঝতে পারে হয়তোবা ঝুপড়ির ভেতরে কেউ তাদের জন্য অপেক্ষা করে বসে আছে, যার কারণে তারা আবারও সেখান থেকে পালিয়ে চলে যায়। এখানে এরা দুইজন খুব বুদ্ধি দিয়ে কাজ করত, যাতে কেউ সহজে তাদেরকে ধরতে না পারে। আর হুট করে তাদের পেছনে গিরি আবারও ফলো করতে শুরু করে। সে ফুল স্পিডে এসে তাদের বাইককে ধাক্কা দেয়, কিন্তু এখানে ডন আর বিজুর ভাগ্যটা এতটাই ভালো ছিল যে তারা পানির ভেতরে পড়ে যায়, যার কারণে তারা আবারও সেখান থেকে পালিয়ে চলে যায়। এখানে যেন গিরির রাগ আরো বেশি বেড়ে যায় যে ডন আর বিজু তার হাতের এতটা কাছে ছিল, কিন্তু সে তাদেরকে ধরতে পারেনি, যার কারণে সে শপথ করে যতক্ষণ পর্যন্ত তাদের ধরতে না পারছে সে কিছুতেই থেমে থাকবে না। আর এর পরের দিনে আমরা দেখতে পাই রমেশের বড় ভাইয়ের ছেলে দুজনকে পুলিশ অ্যারেস্ট করে ফেলেছে, কিন্তু পুলিশ এখানে ডন আর বিজুকে অ্যারেস্ট করতে পারেনি। রাতের বেলা গিরির শালা দীপক ডনের প্রতিবেশীদের কিছু টাকা দেয় আর বলে, তোমাদের কাজ শুধুমাত্র একটাই, যখনই তোমরা ডনকে আশপাশে দেখতে পাবে তখনই আমাদেরকে ফোন করে জানাবে। এইটা বলে দীপক সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই সেখানে ডন আর বিজু চলে আসে। ডন তার বুকে বন্দুক তাক করে বলে, তুই আমাকে ধরতে না পেরে আমার প্রতিবেশীকে কিনতে এসেছিস? দম থাকে তো তাকে গিয়ে বল আমাকে ধরে দেখা। এইটা বলার পরই ডন দীপককে অনেকবার চাকুর আঘাত করে, আর সে গিরিকে রাগানোর জন্য দীপকের ফোন থেকে তাকে ফোন করে। ডন গিরিকে বলে, তোর শালা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, যদি পারিস তাকে এসে বাঁচিয়ে নে। এই কথা শোনার পর গিরি এখানে তার ভাইকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে দীপককে বাঁচানোর জন্য। সময় মতো সে দীপককে সেখান থেকে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসে, আর একটু পর অপারেশন হলে ডাক্তার বলে দীপক এখন একদম ঠিক আছে। আর এখানে একটু পরেই পুলিশ আসে আর সে গিরিকে বলে, দেখুন ডন আর বিজুকে ধরার জন্য আমাদের পুরো একটি টিম কাজ করছে, আমরা শীঘ্রই তাদেরকে ধরে ফেলবো, আপনারা এখান থেকে দূরেই থাকুন। গিরি তখন বলে, তোমাদের পুলিশের টিম তো অনেক আগে থেকেই কাজ করছে তাই না? তারপরেও আমার ভাই মারা গেল, আমার শালার উপর হামলা হলো, আমি কি বসে থাকবো আর নিজের পুরো পরিবারকে এমন মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখবো নাকি? তাদের দুজনকে যদি আমি ধরতে পারি তাহলে জীবিত রাখবো না, নিজের হাতেই তাদেরকে শাস্তি দেব। এখানে সবাই বেশ টেনশনে ছিল, আর অন্যদিকে ডন আর বিজু থেমেই থাকে না। তারা এবার লিফটের ভেতরে গিরির মাকে টার্গেট করে। গিরির মা এখানে হসপিটালে লিফটের ভেতর ছিল, আর তার পেছনে বোরকা পরে লুকিয়ে ছিল ডন আর বিজু। তারা গিরির মাকে ছুরির আঘাত করে সেখান থেকে চলে যায়, কিন্তু এখানে গিরি তার মাকেও বাঁচিয়ে নেয়। গিরি এখানে বেশ টেনশন করছিল যে সে কি করবে, কি করেই তাদের দুজনকে ধরবে, কারণ তাদের দুজনকে ধরতে না পারলে এক এক করে তার পুরো পরিবারই শেষ হয়ে যাবে। তখনই গিরির বন্ধু তাকে ফোন করে বলে, ডন আর বিজু পুলিশের কাছে সারেন্ডার করে দিয়েছে, তারা দুজন এখন জেলেই রয়েছে। এই কথা শুনে গিরি তখন পুলিশ স্টেশনে পৌঁছে যায়, আর সে এসে দেখে লকআপের ভেতরে ডন আর বিজু রয়েছে। গিরির এখানে তাদের দুজনকে দেখে ইচ্ছে করছিল লকআপের ভেতরেই ঢুকে তাদেরকে নির্মম ভাবে শেষ করে দিতে। তখনই সেখানে পুলিশ এসে গিরিকে বলে, তোমার টেনশন করার কোনো দরকার নেই, আমরা এদের দুজনের উপর এমন এমন সব চার্জেস লাগিয়েছি যে কোনোদিন এরা জেল থেকে বাইরে বের হতে পারবে না। আসলে এখানে তারা দুজন প্ল্যান করেই পুলিশের কাছে সারেন্ডার করেছিল, কারণ এখানে তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল তারা যদি পুলিশের কাছে ধরা দেয় তাহলে পুলিশ তাদের আইন অনুযায়ী শাস্তি দেবে, নয়তোবা পরে ঘুষ দিয়ে বাইরে বের হয়ে যাবে। আর এখানে গিরি আর তার সাথীরাও কিছুই করতে পারবে না তাদের, কারণ পুলিশ তাদের প্রোটেকশন দেবে। গিরি এখানে খুব ভালোভাবে তাদের প্ল্যানটা বুঝতে পারে, যার কারণে এখনকার মতো গিরি তাদেরকে কিছুই বলে না, চুপচাপ থানা থেকে বের হয়ে চলে যায়। এর পরের দিন সকালেই আমরা দেখি বিজু আর ডনকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক তখনই তাদের ওপর হামলা হয়,
আসলে এই হামলাটি গিরির লোকজনই করেছিল। পুলিশেরা তখন কোনো মতে তাদের দুজনকে এসে হসপিটালে ভর্তি করায়। তারা দুজন এবারকার মতো বেঁচে যায়, কিন্তু মনে হচ্ছিল যেন গিরির প্ল্যানটা ফ্লপ হয়ে গেছে। পুলিশ এখানে ডন আর বিজুর জন্য প্রোটেকশন আরো বাড়িয়ে দেয়, যাতে করে কেউ তাদের দুজনকে কিছু করতে না পারে। কিন্তু হুট করে সেখানে এসে একটি গাড়ি, যে ওয়ার্ডে বিজু আর ডন ছিল, সেই ওয়ার্ডের দেওয়ালটাই ভেঙে ফেলে আর তাদেরকে উঠিয়ে নিয়ে চলে যায়। আসলে এটা অন্য কেউ নয়, গিরির বন্ধু ছিল। পুলিশ এখানে কিছুই করতে পারে না। এর পরের সিনে দেখানো হয় জঙ্গলের ভেতরের একটি বাড়ি, যেখানে কিনা ডন আর বিজু রয়েছে। আর সেখানে একেবারে রেগে মেগে লাল হয়ে গিরি আসে আর তাদের দুজনকে ইচ্ছে মতো মারতে থাকে। একটা একটা করে প্রতিশোধ নিতে থাকে এখানে গিরি। এখানে গিরিকে থামানোর মতো কেউ ছিল না, যার কারণে গিরি এখানে নিজের যত রাগ ছিল সেই সব রাগ মিটিয়ে নেয় এদের দুজনকে পিটিয়ে। এখানে গিরি তাদেরকে সহজ মৃত্যু দেবে না। ডন তখন গিরিকে রাগানোর জন্য বলে, তুই কিসের গুন্ডারে? তোর এত বড় টিম থাকা সত্ত্বেও আমরা শুধুমাত্র দুইজন মিলে তোর ঘুম হারাম করে দিয়েছি। তোর বউয়ের সঙ্গে ঘরের ভেতরে ঢুকে এইসব কাণ্ড করেছি, তোর মায়ের উপর আঘাত করেছি। আমরা যদি এখানে মরেও যাই তাহলেও কিছু যায় আসে না। এখানে ডন গিরির বউকে নিয়ে বলে, সত্যি কথা বলি, তোর বউটা না বেশ সুন্দর ছিল। এইটা শুনে গিরি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ডন আর বিজুকে দড়ির সঙ্গে টাঙিয়ে দেয় আর এক এক করে দুইজনকেই বম দিয়ে ব্লাস্ট করে দেয়। শেষ পর্যন্ত গিরি এখানে নিজের বদলাটা নিয়ে নিয়েছিল। গিরি এখানে খুব ভালোভাবে প্রমাণ করে দিয়েছিল ত্রিশূরের আসল গুন্ডা আসলে কে। আর এমনই একটা সিনের মধ্য দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।